ডক্টর ইউনূসের হাতে ২৭ মন্ত্রণালয় বিভাগ। ভয় কাটিয়ে একে একে খুলছে রাজধানীর থানা। নির্বাচনের আগেই দেশে ফিরবেন শেখ হাসিনা, বললেন জয়। ট্রাম্প কমলা বিতর্ক সেপ্টেম্বরে। ইরানের হ্যাকারদের টার্গেটে মার্কিন কর্মকর্তারা। ভেনেজুয়েলা এক্স বন্ধ করলেন মাদুরো। এবং অলিম্পিকে রেকর্ড করে পাকিস্তানকে সোনা এনে দিলেন নাদিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভিএসের প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বন্টন করে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে শুক্রবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। ডক্টর ইউনূসের হাতে উঠেছে যেসব মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব, সেগুলি হলো মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা, শিক্ষা, সড়ক পরিবহন সহ মোট ২৫টি মন্ত্রণালয় ও ২টি বিভাগের দায়িত্ব নিজের কাছেই রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদের মধ্যে সালেউদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব, আসিফ নজরুল পেয়েছেন আইন মন্ত্রণালয়, আদিলুর রহমান খানকে দেওয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়, তৌহিদ হোসেন পররাষ্ট্র, সৈয়দা রেজওয়ানা হাসান পরিবেশ ও বন, আর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া হাসান আলী পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়, ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ এবং আফম খালিদ হোসেন পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সরকারের ডাক পাওয়া আরও ৩ উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধান রঞ্জন রায় এবং মুক্তিযোদ্ধা ফারুকী আজম বৃহস্পতিবার শপথ না নেওয়ায় তাদের দপ্তর বন্টন হয়নি। ধারণা করা হচ্ছে শপথ নেওয়ার পর তাদের দপ্তর দেওয়া হবে। সেনাবাহিনীর সহায়তায় রাজধানী ঢাকার ২১টি থানার কার্যক্রম সাময়িকভাবে শুরু হয়েছে। কর্মস্থলে যোগ দিয়েছেন পুলিশের সদস্যরা। এছাড়া যেসব থানায় ভাঙচুর হয়নি সেগুলোর কার্যক্রম শুক্রবারের মধ্যেই শুরু হবে বলে জানা যায়। আজ শুক্রবার সকালে প্রথমে তেজগাঁও, হাতিরঝিল ও শেরেবাংলানগর থানার কার্যক্রম শুরু হয়। প্রায় একই সময়ে শুরু হয় অন্য থানাগুলোর কার্যক্রম। তেজগাঁও থানায় অন্তত ৪০ জন পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন। থানাগুলোর সামনে সকাল থেকেই সেনা সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, ছিল বাহিনীর গাড়িও। অনেক থানায় মূল গেটে অবস্থান নিতে দেখা গেছে তাদের। পুলিশ কর্মকর্তারা বলেছেন, থানা জনগণের সম্পদ, জনগণকে সেবা করার জন্য থানার নিয়মিত কার্যক্রম চালু করা হয়েছে। বাকি পুলিশ সদস্যদের যত দ্রুত সম্ভব চাকরিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে ২৪ ঘন্টার মধ্যে দেশের সব থানায় কার্যক্রম চালু হতে যাচ্ছে বলে বৃহস্পতিবার জানায় আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর। সেনা সদরে সশস্ত্র বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনী প্রধানরা কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়। তীব্র আন্দোলন বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরবেন বলে আগেই জানিয়েছিলেন তার ছেলে সজীব অজিত জয়। এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বার্তা দিয়েছেন তিনি। জয়ের দাবি, সদ্য গঠিত অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলে দেশে ফিরবেন তার মা। শুক্রবার বার্তা সংস্থা পিটিআই এর বরাদ্দে এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত সজীব অজিত জয় বলেন, আপাতত তিনি ভারতে আছেন।
অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচনের সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। পিটিআইকে দেয়া এই সাক্ষাৎকারে ওয়াজেদ বলেন, হ্যাঁ, এটা সত্যি যে আমি আগে বলেছিলাম যে উনি বাংলাদেশে ফিরবে না, কিন্তু সারা দেশে আমাদের নেতা এবং দলীয় কর্মীদের উপর লাগাতার হামলার পর গত দুদিনে অনেক কিছুই বদলে গিয়েছে। তিনি বলেন, আমাদের জনগণকে সুরক্ষিত রাখতে যা যা করা দরকার সে সব কিছুই করা হবে। ওদের একা ছাড়বো না। এর আগে জয় বলেছিলেন যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি ফিরে আসবেন। তবে ৭৬ বছর বয়সী শেখ হাসিনা বাংলাদেশে অবসরপ্রাপ্ত নাকি সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন সেটি স্পষ্ট করেননি তিনি। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কে অংশ নেবেন বলে জানা গেছে। সেপ্টেম্বর মাসের 10 তারিখ এটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এবিসি নিউজ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে দেশের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডেমোক্রেটিক পার্টির বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প কমলার সঙ্গে একাধিকবার নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এর জবাবে বৃহস্পতিবার কমলা মিশিগানে এক অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তার ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্ক নিতে অংশ নিতে সম্মত। এমনকি তিনি তার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে একাধিক বিতর্কে বসার জন্য প্রস্তুত বলেও জানান। এদিকে ট্রাম্প এবং কমলার প্রথম নির্বাচনী বিতর্কটি এবিসি নিউজ আয়োজন করবে বলে জানা গেছে। এর আগে চলতি বছরে 27 জন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একবার দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নির্বাচনী বিতর্ক করেছিলেন। তবে ওই বিতর্কে ধরাশায়ী হওয়ার পর নানা চাপের মুখে প্রেসিডেন্ট প্রার্থী থেকে সরে দাঁড়ান বাইডেন। তার পরিবর্তে দলটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে সম্পৃক্ত মার্কিন কর্মকর্তাদের টার্গেট করেছেন ইরানের হ্যাকাররা এবং দাবি করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের গবেষকরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানা যায়। মাইক্রোসফটের একটি প্রতিবেদন সাম্প্রতিক কিছু ঘটনার উল্লেখ করে গবেষকরা। প্রতিবেদনে বলা হয়, গত জুনে নির্বাচনী প্রচারের কাজে নিয়োজিত এক ঊর্ধ্বতন কর্মকর্তার অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করে ইরান সংশ্লিষ্ট হ্যাকাররা। কাউন্টি পর্যায়ের এক কর্মকর্তার অ্যাকাউন্টে অনুপ্রবেশের কয়েক সপ্তাহ পর এই চেষ্টা করা হয়।
গবেষকরা বলছেন, নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করতে ইরানি গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রচেষ্টার অংশ হিসেবে হ্যাকিংয়ের টার্গেট করা হয় মার্কিন কর্মকর্তাদের। তবে হ্যাকিং চেষ্টার শিকার হওয়া যেসব কর্মকর্তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মাইক্রোসফটের গবেষকরা। এদিকে ঊর্ধ্বতন মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের প্রকাশিত সাম্প্রতিক একটি বিবৃতিতে বলা হয়, ইরানকে গোপন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে ব্যবহার করতে দেখেছে তারা। ইরানি ওই হ্যাকাররা আমেরিকার রাজনৈতিক বিভেদের লক্ষ্যে এই কাজ করেছে বলেও দাবি কর্মকর্তাদের। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচনে জয়ী হওয়া প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটিতে 10 দিনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বন্ধের ঘোষণা দিয়েছে মাদুরো। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি ঘোষণা দেন। মাদুরো বলেন, টেলিকমিউনিকেশনের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স 10 দিনের জন্য বন্ধ করে দেবে। বিতর্কিত নির্বাচনে মাদুরোর জয়ের পরই নিয়ে সমালোচনা করেছিলেন এক্সের মালিক ইলন মাস্ক। এদিকে ভেনেজুয়েলায় নির্বাচনের ফল প্রত্যাখ্যানকারীদের তথ্য পেতে তৎপরতা চালাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট মাদুরো। সমর্থকদের প্রতি দেওয়া ভাষণও একই ধরনের আহ্বান জানিয়েছেন তিনি। নিজ বাসভবনের ব্যালকনিতে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, তাদের ধরিয়ে দিন। গত 28 জুলাই ভেনেজুয়েলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বিরোধীদের অভিযোগ নির্বাচনে কারচুপি হয়েছে, তারা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেন। নির্বাচনের ফল কেন্দ্র করে গত সপ্তাহে তেল সমৃদ্ধ দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধির সংবাদ। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করুন, সকলে আইন মেনে চলুন, থানায় এসে অভিযোগ করুন। এই প্রতিবাদে 8 আগস্ট বৃহস্পতিবার মাধবদী থানায় প্রেস ব্রিফিং করেছেন নরসিংদী জেলা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জাহিদুল ইসলাম। প্রতিনিধি আলামিন মুন্সি জানান, ব্রিফিংয়ে জেলা কমান্ড্যান্ট বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর বিভিন্ন থানা পুলিশ কর্মবিরতির ঘোষণার পর থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও মহামান্য রাষ্ট্রপতির নির্দেশক্রমে আনসার হেডকোয়ার্টারের দিক নির্দেশনার আলোকে নরসিংদী জেলার বিভিন্ন থানায় ও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। নরসিংদী জেলার 24টি পয়েন্টে 126 জন আনসার ও ভিডিবি সদস্য মোতায়েন করেছে। এছাড়াও মাধবদী থানা, নরসিংদী সদর মডেল থানা, মনোহরদী থানা ও শিবপুর থানাতে 10 জন করে আনসার সদস্য মোতায়েন রয়েছে। তারা আইন শৃঙ্খলা রক্ষা ও থানায় জব্দকৃত মালামাল রক্ষার কাজ করছে। সেই সাথে
কেউ যাতে থানায় ভাঙচুর অগ্নিসংযোগ করতে না পারে সেজন্য কাজ করছে। তারা থানায় আগত ব্যক্তিদের অভিযোগ শুনছে ও আইনি পরামর্শ দিচ্ছে। নরসিংদী এলাকার কোথাও চুরি, ছিনতাই, লুটতরা চলে থানায় এসে আনসার সদস্যদের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে আমরা সেগুলো জেলা ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর সহযোগিতায় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সেনাবাহিনী ও জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে কাজ করছি। নরসিংদী জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, জেলা প্রশাসক কার্যালয়, জেলা জজ কোর্ট, সদর হাসপাতাল ও জেলা হাসপাতালেও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী ও ব্যবসায়ী নীতা আম্বানির একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে নীতা আম্বানি ডক্টর ইউনূসকে নোবেল পুরস্কার পাওয়ার 10 বছর পূর্তির শুভেচ্ছা জানাচ্ছেন। নেট দুনিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়েছে ভিডিওটি। দীর্ঘ 7 বছর আগের 1 মিনিট 4 সেকেন্ডের ওই ভিডিও বার্তায় নীতা বলেন, প্রফেসর ইউনূস, মুকেশ ও আমার পক্ষ থেকে হৃদয়ের গভীর থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি মানবতা ও সামাজিকভাবে বিশ্বের সবার কাছে এক উজ্জ্বল পথপ্রদর্শক। নীতা আরও বলেন, এটা ভেবে সত্যি আনন্দ ও গর্ব অনুভব করছি যে গত রিও অলিম্পিকে আপনার সাথে দেখা হয়েছিল আমাদের। আপনার গ্রামীণ ব্যাংক বিশ্বের মিলিয়ন মিলিয়ন মানুষের জীবনে পরিবর্তন নিয়ে এসেছে, যা নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দিচ্ছে। প্রসঙ্গত 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ডক্টর ইউনূস। এ পুরস্কার পাওয়ার 10 বছর পূর্তি হলে ভারতের আম্বানি পরিবারের প্রতিষ্ঠান রিলায়েন্স কোম্পানির পক্ষ থেকে ইউনূসকে এক ভিডিও শুভেচ্ছা বার্তা দেন নীতা। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পরই নেট দুনিয়া রিলায়েন্স ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া এই ভিডিওটি এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর এবং বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের নতুন গান ছুট্টে মালা মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। কোড়াতালা শিবা পরিচালিত আসন্ন সিনেমার এই গানটি মুক্তির পরপরই ভাইরাল হয়ে উঠেছে। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন দেবীশ্রী প্রসাদ, আর এতে এনটিআর এবং জাহ্নবীর নাচ ও অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। গানের ভিডিওতে অত্যাধুনিক ভিএফএক্স এবং এক্সোটিক লোকেশনের ব্যবহারে গানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই সিনেমার জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর ছাড়াও প্রভুদেবা এবং জগপতি বাবুর মতো তারকারা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন। ছুট্টেমালা গানের মাধ্যমে ছবির প্রতি দর্শকদের আগ্রহ আরও বেড়েছে, যা মুক্তির আগে এই সিনেমাটিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এই সিনেমায় জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছেন সাইফ আলী খান, মুরারি শর্মা, রামাইয়া কৃষ্ণান সহ আরও অনেকে। এছাড়াও আরও থাকছেন জনপ্রিয় অভিনেতা জগপতি বাবু, যিনি একজন প্রভাবশালী নেতার চরিত্র অভিনয় করছেন। এই তারকা খচিত ছবিটি মুক্তি পেলে বক্স অফিসে বড় ধরনের হিট হওয়ার আশা করা হচ্ছে। দর্শক, মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সময় ব্যস্ত,
এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। সব ধরনের ফুটবলকে বিদায় জানালেন পর্তুগিজ ডিফেন্ডার কেপলার লেভারান ডে লিমা ফেরেরা, যাকে সকলেই পেপে নামে চেনেন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তা অবসরের ঘোষণা দেন 41 বছর বয়সী এই ডিফেন্ডার। ক্লাব ফুটবলে 2001 সালে অভিষেক হলেও আন্তর্জাতিক ফুটবলে পেপের অভিষেক হয় 2007 সালে। দীর্ঘ 22 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ইতি টানলেন সাবেক রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার। গেল ইউরোতেও খেলেছেন পেপে, সেখানে ফ্রান্সের কাছে শেষ 8-এ বাদ পড়লেও এটি রেকর্ড করেন তিনি। ইউরোতে খেলা সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে খেলার রেকর্ড করেন পেপে। বিদায়ী বার্তায় পেপে বলেন, আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই, সবাই আমাকে সমর্থন দিয়েছেন, এখন আমি ভার মুক্ত হতে চাই। এদিকে পেপের বিদায়ে আবেগ আপ্লুত হয়েছেন রোনালদো। ইনস্টাগ্রামে পেপেকে নিয়ে রোনালদো লেখেন, তুমি আমার কাছে কতটা অর্থবহ তা ভাষায় প্রকাশ করা যাবে না বন্ধু। আমার বন্ধু, খেলার মাঠে আমি যা কিছু অর্জন করেছি তার মধ্যে সবচেয়ে বড় অর্জন হলো তোমার সঙ্গে বন্ধুত্ব ও সম্মান। তুমি অনন্য। জাতীয় দলে হয়ে 141 ম্যাচ খেলে 8টি গোল করেছেন তিনি। ক্লাব ক্যারিয়ারে পড়তো রিয়াল মাদ্রিদ, বেসিকতাসের মতো ক্লাবে খেলেছেন। স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে 10 বছর কাটিয়েছেন পেপে। সেখানে 3টি চ্যাম্পিয়নশিপ, 2টি ক্লাব কাপ ও 3টি স্প্যানিশ লিগ শিরোপা জেতেন এই সেন্টার ব্যাক। দীর্ঘ 40 বছর পর অলিম্পিকে পাকিস্তানকে সোনা জয়ের স্বাদ দিলেন আরশাদ নাদিম। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের নীরজ চোপড়াকে হারিয়ে জ্যাভেলিন থ্রো ইভেন্টে সোনা জিতলেন তিনি। এটি পাকিস্তান অলিম্পিক ইতিহাসের প্রথম ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জেতার রেকর্ড। 2008 অলিম্পিকে আন্দ্রেয়াস থরকিলদেসনের রেকর্ড ভাঙেন নাদিম। ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উন্মাদনা। এবার অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের জ্যাভেলিন থ্রো ইভেন্টেও তার দেখা মিলেছে। তীব্র এই প্রতিদ্বন্দ্বিতা ম্যাচে ভারতের নীরজ চোপড়া পাকিস্তানের আরশাদ নাদিমের মধ্যে। তবে পাকিস্তানের ফলাফল এবার চমকে দিয়েছে বিশ্বকে। নীরজকে টপকে অলিম্পিক রেকর্ড করে সোনা জিতেছেন নাদিম। তার হাত ধরেই 40 বছর পর ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিকের সোনা জয়ের স্বাদ পেল পাকিস্তান। আগের 2টি সোনা এসেছে দলীয় ইভেন্ট থেকে। ব্যক্তিগত ইভেন্টে পাকিস্তানের প্রথম অ্যাথলেট হিসেবে সোনা জিতে ইতিহাস গড়লেন নাদিম। 6 বারের চেষ্টায় নিজের জ্যাভেলিন সর্বোচ্চ 92.97 দূরত্বে ছুড়ে মারেন তিনি, যার ফলে ভেঙে যায় 2008 বেইজিং অলিম্পিকে নরওয়ের থ্রোয়ার আন্দ্রেস থরকিলদেসনের রেকর্ড। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। ডক্টর ইউনূসের হাতে 27 মন্ত্রণালয় বিভাগ। ভয় কাটিয়ে একে একে খুলছে রাজধানীর থানা। নির্বাচনের আগেই দেশে ফিরবেন শেখ হাসিনা, বললেন জয়। ট্রাম্প কমলা বিতর্ক সেপ্টেম্বরে। ইরানের হ্যাকারদের টার্গেটে মার্কিন কর্মকর্তারা। ভেনেজুয়েলা এক্স বন্ধ করলেন মাদুরো। এবং অলিম্পিকে রেকর্ড করে পাকিস্তানকে সোনা এনে দিলেন নাদিম। এই ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvs বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvs.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোন, আইএস, অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রোকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।